অনার্স চতুর্থ বর্ষের সৈয়দ ওয়ালিউল্লাহর একটি ছোট গল্প মৃত্যুযাত্রা। মৃত্যুযাত্রা গল্পের কাহিনীটি অত্যন্ত সংক্ষিপ্তভাবে আমি উপস্থাপন করছি। তার আগে আপনারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা চ্যানেলের নতুন রয়েছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। এই মৃত্যুযাত্রার ছোট গল্পটিতে সৈয়দ ওয়ালিউল্লাহ 1953 মনন্তরের কাহিনীটি খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। খাবারের সন্ধানে যখন ভুকের শিকার মানুষ শহরগামী হয়, এর মধ্যে শিশু থেকে 60 ঊর্ধ্ব মানুষও ছিল, যেমন তিনু, করিম, আসগর, তোতা, আনু, হালুর মা, কালুর মেয়ে। এর ভিতরে হাজুর মা বাবা ছিল, এরা খুব বৃদ্ধ ছিল। হাজুর মা শুরু থেকেই অনেকটা অসুস্থ ছিল। আজগর ছিল অনেকটা স্বার্থপর টাইপের, তার চোখগুলো ছিল অত্যন্ত বড় বড়। হাজুর মা অসুস্থ হওয়ায় তাকে সবাই মিলে বড় একটি গাছের নিচে শুয়ে রাখে এবং তার পাশেই হাজুর বাবা বৃক্ষে ঠেস দিয়ে চোখ বন্ধ করে বসে থাকে। হাজুর মা বৃদ্ধ এবং অসুস্থ হওয়ার কারণেই সেখানে মারা যায়। আর তখনই একটা কান্নার রোল উঠে যায় মেয়েদের মধ্যে, এবং তারা বলাবলি করে বুড়ি মরল অবশেষে। মেয়েরা কাঁদতে শুরু করে এবং পুরুষরা কিছু খাঁটি কিছু ভান করে দুঃখে নীরব হয়ে বসে থাকে। তিনু এবং করিম পাশাপাশি অর্থাৎ কাছাকাছি একটি জায়গা খোঁজে কবর দেওয়ার জন্য, এবং তারা দা দিয়ে কবর খুঁড়তে আরম্ভ করে দেয়। যখন তারা দেখলো দা দিয়ে কবর খোঁড়া যাচ্ছে না, তখন তারা পাশের গ্রামে চলে যায় কবর খোঁড়ার উপযোগী কোনো কিছু আনতে। কিন্তু তাদের আসতে তখন দেরি হয়। তখন আনু তো তা ভাবতে থাকে যে তারা হয়তো বা কোথাও খাবারের সন্ধান পেয়েছে এবং পেট পরে সেগুলো খেয়ে নিচ্ছে। অবশেষে তিনু এবং করিম কিছু না পেয়ে খালি হাতে তারা ফিরে আসে। এদিকে মৃত্যুর খবর পেয়ে কয়েকজন উৎসাহী যুবক আসে এবং তাদের সঙ্গে কাফন ও মুর্দার খাট ছিল। তারা হাজুরমাকে নিয়ে যায় এবং এর মধ্যে একজন বলে ওঠে, দুর্ভিক্ষে যারা মারা যায় তারা শহীদ, এদের জানাজা হবে না, খোদা তাদের মাফ করবেন এবং শহীদি মর্যাদা দান করবেন। তিনুরা তাদের সাথে আবার চলল গায়ের দিকে। এবার পুরুষদের মধ্যে 2-1 ছাড়া সবাই গেল। তাদের প্রাণে আশা আবার জ্বলতে শুরু করছে থিকি থিকি। এদিকে মেয়েরা পা ছড়িয়ে বসল আর শুষ্ক গলায় ইনিয়ে বিনিয়ে কাঁদতে লাগলো সে কি মরা কান্না। তাদের কান্নার আওয়াজে ঘুমন্ত হাওয়া হঠাৎ জেগে উঠল। হয়তো কোত্থেকে হঠাৎ দমকা হাওয়া এসে ধুলো উড়িয়ে ছুটোছুটি করতে লাগলো প্রান্তময়। ওই কথাই কি সে হাওয়া বললে, নেই নেই নেই। ওরা ফিরে আস্তে আস্তে প্রায় সন্ধে দিগন্ত রেখার কাছাকাছি, তখন রক্তাক্ত নীরব সূর্য। তারা এসে পৌঁছতে না পৌঁছতেই মেয়েদের মধ্যে আরেকবার কান্নার রোল উঠে যায়। দুঃখ ছড়িয়ে তাদের মধ্যে এখনও সামাজিক রীতি অটুট, কিন্তু কান্না থামাতে দেরি হলো না। এবং থামাতেই এবার একটা চাঞ্চল্য দেখা গেল তাদের মধ্যে। অভিযানের পথে বাধা তাহলে সত্যি সত্যি কাটলো। যাত্রার আয়োজনে সবাই সতেজ ও শতমুখ হয়ে উঠেছে। এমন সময় তিনি হঠাৎ গলা ছেড়ে বললে, কুতি যাবা আজ? সন্ধ্যে নাগে নাগে গঞ্জে পৌঁছিতে অনেক রাত হয়ে যাবে। তার চাইতে চলমোড়া গায়ে যাই। এক চৌধুরী সাহেবের কথা শুনলাম, পায়ে ধরি পড়লে পরে দুটি খাতে দেবেন নাকি? গাছের তলাটা আবার তীব্র কোলাহলে মুখর হয়ে উঠল। কে একজন দ্রুত পায়ে এগিয়ে এলো বুড়োর কাছে, এসে অস্থির গলায় বললে, হে গো হাজুর বাপ, ওঠো ওঠো। তারপর অনেকেই সমস্যারে চেঁচিয়ে উঠল, ও হাজুর বাপ, উঠবা না গো হাজুর বাপ। ওদের মধ্যে আশাটায় এরই বাড়ি থেকে যেন দাওয়াত এসেছে। কই গো বাপু, না, বুড়িটা তো জ্বালায়ে জ্বালায়ে অবশেষে মরলো, কিন্তু এদিকে বুড়াও যে মারা গিয়েছে সেটা তারা বুঝতে পারে। করিম একটু ঝুঁকে বলে, কি হয়েছে? বুড়োর ধরে তো কোনো প্রাণ নেই। কয়েক মুহূর্ত সবাই স্তব্ধতা, সবাই নিশ্চুপ হয়ে যায়, কারণ সবাই অসহ্য বিরক্তিতে একসাথে বলে ওঠে, এক অপেক্ষার পর কেবল মুক্তিলাভ হয়েছে, আবার নতুন বাধার সৃষ্টি। তো তার রেগে গিয়ে বলে, বুড়োর লাশ পড়ে থাক। তখন কালুর মা বলে, আমরা তো গ্রামেই যাচ্ছি, আর আমরা যখন গ্রামে যাব, ওই যে যারা উৎসাহী যুবক সেবা করতে এসেছিল তাদেরকে যদি খবর দেয়া যায়, তারা হয়তো বা এই লাশটিকেও তারা নিয়ে যাবে এবং খুব সুন্দরভাবে তারা কবর দিয়ে দিবে। এ প্রস্তাবে কেউ আপত্তি তোলে না এবং তারা চলতে শুরু করলো চৌধুরী সাহেবের বাসার দিকে। তারপর সন্ধ্যা হয়ে এলো, হাওয়া থামলো, ক্রমে ক্রমে রাত অন্ধকার হয়ে আসে এবং সেই বড় বৃক্ষের তলে তার গুঁড়িতে ঠেস দিয়েই হাজুর বাবার মৃত দেহটি পড়ে থাকে দার্শনিকের মতো। ধন্যবাদ সকলকে।